আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। 24 ঘন্টার মধ্যে মাগুরার শিশু আসিয়ার ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। মধ্যরাতে রাজু ভাস্কর্যে প্রায় 2 ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। সন্ধ্যা 7টায় মশাল মিছিলের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। এয়ার বাদল রিপোর্ট। মধ্যরাতে তুমি কে আমি কে আসিয়া আসিয়া স্লোগানে এভাবেই উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরায় শিশু ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে হল ছেড়ে ক্যাম্পাসে এসে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। গত 5 বছরে 27,000-এরও বেশি ধর্ষণ হয়েছে। এতগুলো ধর্ষণের মধ্যে তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত কয়টা ধর্ষণের বিচার আমরা দেখতে পেরেছি। এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি। এখানে আমরা এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে তারা। যেন প্রকাশ্যে দেওয়া হয়, সবাই যেন এই দৃষ্টান্তটা দেখতে পারে। এই ঘৃণ্যতম অপরাধ কেউ করার সাহস পর্যন্ত না পায়, এমন একটা শাস্তির দাবি আমরা চাই। অনেক হয়েছে তালবাহানা, আমরা এখন চাই মেয়েদের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা কোনো সরকারের আমলে আমরা পাচ্ছি। ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আর যেন এমন ঘটনা না ঘটে, এজন্য কঠোর শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। পরে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে শুধু আসিয়া নয়, সকল ধর্ষকদের শাস্তি দ্রুত নিশ্চিতের দাবি জানায় তারা। এআর বাদল, আরটিভি, ঢাকা। চাঁদপুর পৌর শহরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। শনিবার মধ্যরাতে শহরের কোড়ালিয়া রোডের রুস্তম ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে আব্দুর রহমান, শানু বেগম, খাদিজা আক্তার ও মঈন নামে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়েছে। অন্য আহত ইমাম হোসেন ও দিবা আক্তার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, মধ্যরাতে সেহরি রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে ঘরটিতে আগুন ধরে যায়। ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের দখলে বেহাল রাজধানীর কাউরান বাজার রেলগেট থেকে 7 রাস্তা পর্যন্ত সড়ক। যানবাহন তো দূরের কথা, অনেক সময় পায়ে হাঁটাও দুষ্কর। এদিকে নতুন ট্রাক স্ট্যান্ড নির্মাণের জন্য বিগত সরকারের দেয়া জায়গার অনুমোদন বাতিল হয়েছে। জায়গা ফিরে পেতে আবেদন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন রুহুল আমিন। রাজধানীর কারওয়ান বাজার রেলগেট থেকে 7 রাস্তা পর্যন্ত সড়কের নাম মেয়র আনিসুল হক সড়ক। 100 ফুট প্রস্থের এ সড়কের প্রায় 70 ফুটই দখল করে আছে বিভিন্ন আকারের ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান। ফলে নিয়মিতই লেগে থাকে যানজট। ভাই, আমরা অতিষ্ঠিত। প্রতিকার না করা অবধি আমরা কোনোদিনও শান্তি পাবো না। একটা প্রাইভেট কার আর একটা বাইক গেলে পরে আর কোনো মানুষও হাঁটতে পারে না, এই অবস্থা এদিকে। শুধু সড়ক নয়, দখল হয়ে গেছে ফুটপাতও। এমন অবস্থায় একজনের বেশি দুজন একসাথে হাঁটার উপায় নেই। এই জায়গাটা যাওয়ার কথা আমার, এই জায়গাটা গাড়িতে উঠে রাখছে, আমি যাওয়া লাগলে এই ব্যাগটা বাজে, এই 60 সিটিয়ে যায়। মানুষ আসতে গেলে একজন থামা লাগে, অনেক চিপা চুপা রাস্তা। চিন্তায় এসব ভয় কাজ করে একটা, যেহেতু আমরা স্কুলের স্টুডেন্ট, কখনো আমরা একাই যাইতে হয়। চালকরা বলছে, ট্রাক স্ট্যান্ডে জায়গা না থাকায় বাধ্য হয়ে রাস্তায় গাড়ি রাখতে হচ্ছে। আমরা বাধ্য হয়ে জায়গা রাখতেছি, আমাদের আলাদা কোনো জায়গা নেই, আমাদের মাঠ সবসময় ফুল ভর্তি থাকে। টিএনডি গেটটা যদি কোনো সরকার যদি দেয়, তাহলে আমরা রাস্তা থেকে গাড়ি রাখবো না। ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি বলছেন, বিকল্প জায়গা পেলেই সড়ক খালি হয়ে যাবে। আমরা যখন জায়গা দিবেন, জায়গা দেওয়ার পরে রাস্তা গাড়ি রাখলে গাড়ি লয়ে যাবেন, গান নিয়ে ডাম্পিং করবেন, কিন্তু আমরা জায়গা দিবেন, যেহেতু আমরা ট্যাক্স দিই। 2018 সালে সড়কটি দখলমুক্ত করতে উদ্যোগ নিয়েছিলেন সে সময়কার মেয়র আনিসুল ইসলাম। তার মৃত্যুর পর আবারও বেদখল হয় রাস্তাটি।
ওদের জন্য বরাদ্দকৃত যেই ট্রাক স্টেশনটি সেতুর গল্পটা প্রথমে আমাদেরকে দিয়ে পরে আবার এটা নিয়ে খুব দ্রুত সময়ে আবার চাবো। আজকে আমরা রাজুকে জানিয়েছি, রাজুক মিটিং এটা উত্থাপন করবে এবং আমরা দেখি যে খুব দ্রুত সম্ভব সমাধান করা যাচ্ছিল। রাজধানীর ৭ রাস্তা মোড় থেকে কারওয়ানবাজার রেলগেট পর্যন্ত সড়ক দখলের এই চিত্র আজকের নতুন নয়। বিগত সময়ে রাস্তাটি দখলমুক্ত করতে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কোনো কাজে আসেনি। ভয়াবহ যানজট আর ছিনতাই এই সড়কের নিত্যদিনের ঘটনা। নগরবাসীর মনে একটি প্রশ্ন, কবে শেষ হবে এই ভোগান্তি? রফিকুল ইসলাম, RTV, ঢাকা। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়ার প্রায় 9 ঘন্টা পর উদ্ধার কাজ শেষ হয়েছে। ভোরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এরপর উদ্ধার শেষে ক্ষতিগ্রস্ত বগিটি রেখে সকাল 6টার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে শনিবার রাত 11:15টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটির একটি বগি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। বাজারে এখনো কমছে না বোতলজাত সয়াবিন তেলের দাম। চাহিদা বেশি আমদানির পরও চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। রমজানে তেলের এই কৃত্রিম সংকটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে এবার অন্যান্য বছরের চেয়ে বেশি আমদানি হয়েছে পেঁয়াজ, মসুর ডাল, গম, খেজুর, ছোলা সহ রমজানের নিত্য প্রয়োজনীয় সব পণ্য। আমদানি বেশি হয় বাজারে প্রতিদিনই নিম্নমুখী হচ্ছে এসব ভোগ্যপণ্যের দাম। কাল থেকে ঢাকায় শুরু হচ্ছে ইউরোপের 9টি দেশের ভিসা প্রসেসিং। এখন থেকে সেনজেনভুক্ত বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভিয়া এবং সুইডেন এই 9টি দেশের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকার সুইডেন এম্বাসি থেকে। এছাড়াও পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া ঢাকার সরাসরি ভিসা অফিস চালু করার ইউরোপের আরও একটি দেশে যাওয়ার সুযোগ বেড়েছে ভ্রমণ প্রেমীদের জন্য। এর ফলে ভিসা আবেদনকারীদের পৃথক পৃথক দূতাবাসে যেতে হবে না, যা সময় ও খরচ দুটোই বাঁচাবে। প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে চাইলে অনলাইনেও ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এসব দেশের ভ্রমণে আগ্রহীরা। বাজারে এখনো কমছে না ভোজ্য তেলের দাম। চাহিদা বেশি আমদানির পরও চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। রমজানে তেলের এই কৃত্রিম সংকটের কারণে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ে সার্বিক কি তথ্য রয়েছে আপনার কাছে? জি হাবিবা, আসলে যেমনটি জানতে চেয়েছিলেন, আমি শুরুতেই বলবো চট্টগ্রামে কিন্তু ভোজ্য তেলের যে সংকট সেটা কিন্তু আসলে দিন দিন দীর্ঘ হচ্ছে। কোনোভাবেই যে আসলে সমস্যার সমাধান হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি যদি আসলে বলে থাকি আমদানিতে রেকর্ড তবুও মিলছে না কিন্তু চট্টগ্রামে সয়াবিন তেল। দেশে প্রতি মাসে সয়াবিন তেলের চাহিদা থাকে গড়ে 87,000 টন। রমজান মাসে সামান্য বাড়লো। শুধুমাত্র জানুয়ারিতে সয়াবিন তেলের আমদানি হয়েছে 1,17,000 টন। এই একই মাসে সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয়েছে 3 লাখ টন, যা থেকে আসলে পাওয়া গেছে আরো 45,000 টন। যদিও শুধুমাত্র প্রতি মাসে বাংলাদেশে চাহিদা থাকে 87,000 টন, সেখানে কিন্তু আমদানি হয়েছে 1,17,000 টন এবং সয়াবিন বীজ থেকে আরো 45,000 টন সয়াবিন আমদানি হয়েছে। গত 6 মাসে দেশে মাসওয়ারি যে সয়াবিন তেল আমদানি হয়েছে এটি তার মধ্যে সর্বোচ্চ। গত 10 দিনে সয়াবিন বোঝাই বেশ কয়েকটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে এসেছে। এইসব ট্যাঙ্কারে এসেছে আরো 1 লাখ টনের বেশি সয়াবিন তেল। চলতি সপ্তাহে এই তেল নিয়ে আসবে আরো অন্তত 3টি ট্যাঙ্কার। আমদানিতে এমন রেকর্ডের পরও ঠিক বিপরীত চিত্র দেখা দিয়েছে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে। চাহিদার অর্ধেক সয়াবিন তেলও মিলছে না বাজারে এবং একেবারে উধাও হয়ে গেছে বোতলজাত তেল, চট্টগ্রাম বোতলজাত তেল। গত মঙ্গলবার আমদানিকারক মিল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে আলোচনায় বসেন সয়াবিন তেলের দাম
নির্ধারণ করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও জেলা প্রশাসক ফরিদা খানম এতে আগামী 10 এপ্রিল পর্যন্ত খোলা বাজারে আসলে সয়াবিন তেল পাইকারি পর্যায়ে 155 টাকা, খুচরা পর্যায়ে 160 টাকা নির্ধারণ করে। তবে এই দর মানছে না কেউ। যারা দোকানদার আছে তারা জানালো আসলে এটা কোনোভাবেই সম্ভব না, তারা যেহেতু আগে থেকে কিনেছে সেজন্য কিন্তু তারা বেশি দামে বিক্রি করতে হবে। তবে আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের মেয়রের সাথে, তিনি জানিয়েছেন কে কিভাবে কিনেছে সেটা কিন্তু বিষয় না, বিষয়টি হচ্ছে যেই দর তারা নির্ধারণ করেছে সেই দরে তাদেরকে বিক্রি করতে হবে, এর বাইরে কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আসলে চট্টগ্রামের বন্দর সচিব তিনি জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হচ্ছে এই সয়াবিন তেল এবং চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এখনো পর্যন্ত 5টি ট্যাঙ্কার অবস্থান করছে তেল খালাসের জন্য। এরপরও কেন আসলে এই সংকট এটা কিন্তু কেউ বুঝে উঠতে পারতেছে না। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা মনে করেন আসলে অভিযানের প্রয়োজন আছে বলে তারা ধারণা করছেন। এই ছিল হাবিবা আমার কাছে তেল নিয়ে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে নিরাপত্তা জোরদারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় ডেমরা, আগারগাঁও, হাতিরঝিল সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে হাতিরঝিল চেক পোস্টে একটি প্রাইভেট গাড়ি থেকে 4 বস্তা মদ উদ্ধার করে যৌথ বাহিনীর সময় গাড়ির চালক সহ 4 জন ও গাড়িটি আটক করে তারা। এদিকে ডেমরায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। রাত 9টা থেকে শুরু হওয়া অভিযান চলে 12টা পর্যন্ত। ডেমরা ঘাট এবং ঢাকা সিলেট রোডে দূরপাল্লার বাসে নিয়মিত মাদক পরিবহন, অবৈধ অস্ত্র বহন সহ বিভিন্ন অপরাধ রোধে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। গেল রাত উপজেলার 8 ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও সদস্যদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে রোহিঙ্গা যুবক মোহাম্মদ রফিক নিহত হয়। 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি জানান, 2 গ্রুপের মধ্যে গোলাগুলিতে পরে এক রোহিঙ্গা যুবক মারা যান। নিহত ওই যুবক বুদ্ধি প্রতিবন্ধী। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি। গত 1 সপ্তাহের মধ্যে এই রোহিঙ্গা ক্যাম্পে 2টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। নদী, চর, খাল, বিল, গজারিয়া বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন। ঈদকে কেন্দ্র করে টাঙ্গাইলের সেই শাড়ি তৈরিতে এখন ব্যস্ত তাঁতপল্লীগুলো। তবে কাঁচামালের দাম আর মজুরি বাড়ায় লাভ কম হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের সহায়তায় আরো জানাচ্ছেন তানজিনা তাসনিম। টাঙ্গাইলের তাঁতিদের এখন দম ফেলবার সময় নেই। ঈদকে সামনে রেখে দিনরাত তাঁতের খটখট শব্দে মুখর গ্রামগুলো। যুগের সাথে মানানসই নকশার কারণে টাঙ্গাইল শাড়ির কদর সীমানা ছাড়িয়ে। টাঙ্গাইলে ছোট বড় 20,000-এর বেশি তাঁত রয়েছে। জামদানি, সফট সিল্ক, হাফ সিল্ক, টাঙ্গাইল বিটি, বালুচরি, নীলাম্বরী, ময়ূরকণ্ঠী সহ সাধারণ মানের শাড়িও তৈরি হয় এসব তাঁতে। বর্তমান খুব সময়টা ব্যস্ততার মধ্যে দিন পার করতেছি। আশাবাদী সামনে বেচা কেনাটাও একটু ভালো হবে। সামনের ঈদ, এর জন্য রাত দিন সমানে পরিশ্রম করতেছি। তবে আগের মতো তাঁতের শাড়ির চাহিদা নেই বলে জানান কারিগররা। ফলে কমেছে তাদের আয় রোজগার। ব্যবসা এবার ভালো নাই, ব্যবসা আমাদের খুব খারাপ গেছে আর কি। এবার আমাদের লাভের সংখ্যা নাই বলতেই চলে। ঈদের 3 সপ্তাহের নিগা হন শ্রমিক কিছুটা বাঁচানোর নিগা আমরা হন এই কাজটা কোনোরকম রাখছি। সরকারের মনে করেন সুতার দাম যদি কিছু নির্ধারণ করে দিতে পারে তাহলে মোটামুটি আমরা চলতে সুবিধা হবে। তাঁত শিল্পের ঐতিহ্য ধরে রাখতে মালিক শ্রমিকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। উন্নত বিশ্বের সাথে নকশা এভাবে ডিজাইন এভাবে কাপড়কে প্রস্তুত করতে পারে, এই জন্য আমাদের অফিস থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাঁতিদের জন্য। রমণীদের কাছে টাঙ্গাইলের শাড়ির চাহিদা সবসময়। ঈদ এলে এর কদর বাড়ে কয়েক গুণ। টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ধরে রাখতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা চান এ পেশার সবাই। তানজিনা তাসনিম, আরটিভি। সিরিয়ায় দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। জানা যায়, গেল কয়েকদিনের বিদ্রোহ দমাতে দেশটির সরকারি বাহিনীর অভিযানে 300-র বেশি আসাদপন্থী নিহত হয়। এছাড়া বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর 200-র বেশি সদস্য নিহত হয়েছে। এদিকে দেশটির লাতাকিয়ার, জাবালে ও উপকূলীয় শহরগুলোতে উভয় পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত রয়েছে। সিরিয়াদের উপর হামলাকে ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা।
গেল বৃহস্পতিবার থেকে বাশার আল আসাদ পন্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাতের জেরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়া। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।